আমাদের আশেপাশে এমনও অনেক জায়গা আছে যা অভিশপ্ত, যার ব্যাখ্যা বিজ্ঞানও দিতে পারে না। আর কিছু রহস্য আছে যার ব্যাখ্যা চাওটাই ভুল। আজ আমি তোমাদের নিয়ে যাব উত্তরবঙ্গের এক প্রত্যন্ত গ্রামে, এক নিষিদ্ধ মাঠের গল্প, যে মাঠের মাটির নিচে লুকিয়ে আছে 50 বছরের পুরনো এক ভয়ঙ্কর সত্য। উত্তরবঙ্গের ধুলোমাখা পথ ধরে একটু ভেতরে গেলে পাওয়া যায় ধানপুর গ্রাম। চারদিকে চা বাগান, মাঝখানে মাটির বাড়ি। কিন্তু গ্রামের পশ্চিম প্রান্তে একটা মাঠ আছে, বিঘা 3 জমি। সেই মাঠে কেউ চাষ করে না, সন্ধ্যার পর কেউ সেদিক দিয়ে হাঁটেও না। গ্রামের বাচ্চারা জানে ওই মাঠে যেতে নেই, বড়রা জানে ওই মাটি অভিশপ্ত। কিন্তু কেন, সেটা গ্রামের কেউ বলে না, শুধু চোখ নামিয়ে নেয়। সেপ্টেম্বরের এক সকালে গ্রামে এলো নীলাদ্রি সেন, কৃষি দফতরের অফিসার। শহুরে ছেলে, কুসংস্কারে বিশ্বাস করে না। গ্রামের মোড়ল হরিপদ মণ্ডল এগিয়ে এলো। হরিপদ কাঁপা গলায় বলল, বাবু, আপনি গ্রামে নতুন এসেছেন। আপনি হয়তো এই গ্রাম সম্পর্কে বিশেষ কিছু জানেন না। এই গ্রামের পশ্চিম দিকে একটি মাঠ আছে। ওই মাঠটাকে একটু এড়িয়ে চলবেন, জায়গাটার অনেক বদনাম আছে। কেন, বাঘ আছে নাকি? মোড়ল মশাই, এটা 2026 সাল। আগামীকাল থেকে ওই মাঠে চাষ শুরু হবে। আপনি জানেন না আপনি কি ভুল করতে চলেছেন। ওটা করবেন না বাবু, তাহলে গ্রামে নেমে আসবে ঘোর বিপদ। পরের দিন যথারীতি ওই পশ্চিম প্রান্তের মাঠে গিয়ে উপস্থিত হলেন নীলাদ্রি। মাঠের পাশে যেতেই একরাশ ঠান্ডা হাওয়া নীলাদ্রিকে ছুঁই চলে গেল। চমকে উঠল নীলাদ্রি। মাঠের আসে পাশের গাছের পাতা নড়ছে না, তাহলে ঠান্ডা বাতাস গায়ে লাগলো কিভাবে? তিনি কাজের লোকেদের মাঠটিকে চাষ করবার নির্দেশ দিলেন। যথারীতি কাজ শুরু হলো। সন্ধ্যার মধ্যেই মাঠে বীজ বপনের কাজ শেষ করে বাড়ি ফিরে এলেন নীলাদ্রি। রাত তখন 2টো। নীলাদ্রি চোখে ঘুম আসছে না। নীলাদ্রি খোলা জানলার পাশে গিয়ে দাঁড়িয়ে একটা সিগারেট ধরালো। চারিদিক ঘন অন্ধকারে ছেয়ে আছে। দূর থেকে কুকুর কেঁদে উঠছে। হঠাৎ পাশে শিয়াল ডেকে উঠল। একটা কালো বিড়াল জানলার পাশে চুপ করে বসে নীলাদ্রির দিকে তাকিয়ে আছে। সিগারেটটা শেষ করে নীলাদ্রি যেই বিছানায় শুতে যাবে, হঠাৎ ঘরের করা নাড়ার শব্দ। নীলাদ্রি গিয়ে দরজা খুলল। দরজা খুলে দেখল সারা গ্রামের লোক সবাই বাড়ির সামনে এসে হাজির। নীলাদ্রি কারণ জিজ্ঞেস করতেই মোড়ল বলে উঠল, বাবু, আপনাকে বলেছিলাম ওই পশ্চিমের মাঠে চাষ না করতে। এখন ওই মাঠের পুরনো অভিশাপ জেগে উঠছে। সারা গ্রামের মানুষ ঘুমোতে পারছে না। ওই মাঠ থেকে এক বীভৎস আওয়াজ আসছে, যেন কিছু ক্ষুধার্ত অতৃপ্ত আত্মা মাটির তোলা থেকে উঠে আসছে। সব শুনে নীলাদ্রি বলে উঠল, আপনারা কি সব উল্টোপাল্টা বলছেন? ভূত বলে কিছু আছে নাকি এই দুনিয়ায়? সবই আপনাদের মানসিক কল্পনা। আপনাদের মনের ভয় থেকে এইসব শুনতে পাচ্ছেন। এখন আপনারা সবাই ঘরে ফিরে যান। কাল সকালে আমি দেখছি ব্যাপারটা। পরের দিন সকালে নীলাদ্রি গাড়ি নিয়ে সেই জমির পাশে গিয়ে উপস্থিত হল। আর যা দেখল, নিজের চোখকে বিশ্বাস করাতে পারল না। সমস্ত জমিটাকে কে বা কারা যেন উল্টোপাল্টা করে দিয়েছে। প্রথমে ভাবল কোনো বন্য জন্তুর কাণ্ড, কিন্তু পরে বুঝতে পারল জমির ওপরে নানা রকমের গর্ত। ততক্ষণে গ্রামের সবাই এসে ওখানে উপস্থিত। ভিড়ের মাঝখান থেকে একজন বলে উঠল, ওইগুলো সব শয়তানের গুহা। ওখানে শয়তানরা থাকে। সব শয়তান জেগে উঠেছে। এবার আমরা কেউ বাঁচব না। গ্রামের মোড়ল বলে উঠল, এখন কি উপায় এই অভিশাপ থেকে পরিত্রাণের? সেদিন বিকেলে গ্রামে এলো বামাচরণ তান্ত্রিক। মুখে গভীর বলিরেখা, চোখ লাল, গলায় রুদ্রাক্ষের মালা। সে মাঠের সামনে এসে দাঁড়ালো। ভেতরে পা দিল না, দূর থেকে মাটির দিকে তাকিয়ে রইল। তারপর ঘুরে তাকালো নীলাদ্রির দিকে। 50 বছর আগে এই মাঠে 12 জন নিরীহ মানুষকে জ্যান্ত পুঁতে বলি দেওয়া হয়েছিল। এক কুখ্যাত তান্ত্রিক বিশ্বাস করত 12টা বলি দিলে তার শক্তি অপরাজেয় হবে।
কিন্তু বলি দেওয়া আত্মাকে মুক্তি না দিলে তারা চিরকাল সেখানে আটকে থাকে, ঘুরতে থাকে। আর যে তাদের ঘুম ভাঙায়, তাদের ক্রোধ তার উপর পড়ে। এই সব কথা শুনে নীলাদ্রি হো হো করে হেসে উঠল আর বলল, এগুলো সব গল্প। সে আরও বলতে লাগল, এই শতাব্দীতে আপনারা এখনো ভূতে বিশ্বাস করেন? এই সব কথা শুনে বামাচরণের চোখ আরও লাল হয়ে গেল। সে চিৎকার করে নীলাদ্রিকে বলল, তোমরা শহরের মানুষেরা ভূত বিশ্বাস করো না, না? যদি সাহস থাকে আজ একটা রাত এই মাঠে কাটিয়ে যাও দেখি, তবেই বুঝবো তোমার কথা ঠিক, ভূত বলে কিছু হয় না। তুমি যেমন ভুল করেছ, তোমাকেই এর শাস্তি পেতে হবে। এই বলে বামাচরণ তান্ত্রিক ওখান থেকে চলে গেলেন। সবাই তখন অজানা আতঙ্কে চুপ করে একপাশে দাঁড়িয়ে আছে। নীলাদ্রি মনে মনে ভাবল, এই গ্রামের লোকের ভয় দূর করবার এটাই একটা উপায়। আজ রাতে এখানে এসে একটা রাত কাটালেই গ্রামের লোকেদের সব ভয় দূর হয়ে যাবে। নীলাদ্রি গ্রামের মোড়লকে বলল, আজ রাতে আমি এখানে একা থাকব। এখানে আমি ভূতে বিশ্বাস করি না। আমি প্রমাণ করে দেব ভূত বলে কিছু নেই এখানে। এগুলো সব বন্য জন্তুর কাণ্ড। এই কথা শুনে গ্রামের সব লোকেদের চোখ বড় বড় হয়ে গেল। মোড়ল বলে উঠল, এই কাজ করবেন না বাবু। এরকম করলে আপনি প্রাণে মারা পড়বেন। এই সব আত্মরা সবাই অভিশপ্ত। ওরা আপনাকে ছাড়বে না। আপনি ওদের ঘুম ভাঙিয়েছেন। ওরা এখন ক্ষুধার্ত। আপনাকে আবারও বলছি, রাতে এখানে একা আসবেন না। নীলাদ্রি মনে মনে ঠিক করে নিয়েছে সে এখানে একাই আসবে। তখনকার মতো সবাই ওখান থেকে চলে গেল। রাত তখন 12টা, চারিদিক নিস্তব্ধ। নীলাদ্রি একটা টর্চ আর একটা লাঠি হাতে ঘর থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর সে ওই মাঠের সামনে এসে দাঁড়ালো। কিছুই তো নেই সেখানে। মানুষ কেন এত ভয় যে পায়? এইসব কথাই ভাবছিল। হঠাৎ কিছুটা দূরে একটা কুকুর কেঁদে উঠল। নীলাদ্রি চমকে উঠল প্রায়। আবার সব চুপচাপ। নীলাদ্রি মাঠের মাঝখানে যখন এসে দাঁড়ালো, তখন কথা থেকে একটা দমকা বাতাস তার গায়ে এসে লাগলো। নীলাদ্রি দেখতে পেল মাঠ যেন হঠাৎ করে জীবন্ত হতে শুরু করেছে। তার আশপাশ থেকে কারা যেন কথা বলছে। নীলাদ্রির মেরুদণ্ড থেকে একটা হিমশীতল স্রোত যেন বয়ে গেল। আবার সব চুপচাপ। নীলাদ্রি ভাবল সবই তার মনের ভুল, কিন্তু না। নীলাদ্রি দেখতে পেল মাঠের এক কোণায় এক মহিলা চুপ করে বসে আছে, যার ডুকরে ডুকরে কাঁদছে। নীলাদ্রি আস্তে আস্তে তার পাশে এসে দাঁড়ালো। তাকে কান্নার কারণ জিজ্ঞেস করতেই সেই মহিলা তার দিকে ফিরে যেই তাকালো, নীলাদ্রি যেন পাথরের মতো স্থির হয়ে গেল। এরকম ভয়ঙ্কর কিছু একটা দেখবে সে কোনোদিনও ভাবেনি। একটা পচে গলে যাওয়া শরীর, গায়ের কাপড় শত ছিন্ন, চোখের মধ্যে হাজারো বছরের ঘৃণা নিয়ে সে নীলাদ্রির দিকে তাকিয়ে আছে। নীলাদ্রি দেখতে পেল তার আশেপাশে আরও কিছু সেই রকম মানুষ। দূর থেকে একটা ফিস ফিস শব্দ শোনা যাচ্ছেন, কারা যেন বলছে, আমাদের জাগাস না। হঠাৎ নীলাদ্রির মনে হলো তার একটা পা কেউ যেন হাত দিয়ে চেপে ধরেছে। নিচের দিকে তাকাতেই সে দেখল একটা কাটা কঙ্কাল হাত তার পা ধরে টেনে নিয়ে যাচ্ছে পাশের একটা গভীর গর্তের দিকে। নীলাদ্রি চিৎকার করে উঠল। ততক্ষণে আরও কিছু হাত তার মুখ চেপে ধরেছে। ধীরে ধীরে রাত শেষ হয়ে ভোর যখন হলো, পাশের গ্রামের কিছু লোক ওই রাস্তা দিয়ে যাবার সময় দেখতে পেল একটা লোক উবুল হয়ে পড়ে আছে একটা গর্তের পাশে। তার মাথাটা যেন কেউ মুড়ে ভেঙে দিয়েছে। চোখগুলো বিস্ফারিত, যেন কত জন্মের ভয় সে পেয়েছে। কিছু লোক দৌড়ে গিয়ে গ্রামে খবর দিল। সবাই এসে দেখতে পেল সেই মৃতদেহকে। বামচরণও এসেছিল। গ্রামের মোড়ল বলল, আমি কত করে বলেছিলাম রাতে যেন একা না আসে এখানে। আমার কথা শুনল না। এমনটা হবে আমি আগেই বুঝতে পেরেছিলাম। এবার আমাদের কি হবে? আমরাও কি একে একে এইভাবে মরব? বামাচরণ দূরে এক কোণায় দাঁড়িয়ে সব কিছু দেখছিল। সে হঠাৎ বলে উঠল, এই আত্মাদের শান্ত করবার একটাই উপায় আছে। আমি এই মুহূর্তে এই মাঠটিকে বন্ধন করে দেব, যার সেই বন্ধনের একটা লাল কাপড় ওই পাশের তেঁতুল গাছের ডালে বেঁধে দিয়ে যাব।
তাহলে কোনো আত্মা আর কারো ক্ষতি করতে পারবে না। যার যদি কেউ কোনোদিন এই লাল কাপড় ওই গাছ থেকে খুলে ফেলে, তাহলে আবার আত্মারা জেগে উঠবে। তখন আর এই গ্রামকে কেউ বাঁচাতে পারবে না, আমিও না। এইভাবে কিছু বছর কেটে গেল। হঠাৎ দেখা গেল কিছু ছোট ছেলে পাকা তেঁতুলের লোভে ওই গাছে গিয়ে চড়েছে। একটা ছেলে সেই লাল কাপড়টিকে খুলে ছুঁড়ে ফেলে দিল পাশের জঙ্গলে। হঠাৎ যেন একটা দমকা হাওয়া বয়ে গেল, আর একটা হাসির শব্দ যেন বাতাসের সাথে মিশে বয়ে গেল গ্রামের দিকে।